হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট অথবা এইচএসসি পরীক্ষার্থী, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের আলোচনায় থাকছে মডিফায়ার। এই মডিফায়ার কত সহজে পরীক্ষাতে লিখে মার্ক পাওয়া যায়, আজকের আলোচনা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আজকের এই একটি আলোচনার মাধ্যমে মডিফায়ারের টেনশন সারা জীবনের জন্য মাথা থেকে গায়েব হয়ে যাবে। তো আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে মডিফায়ার আসলে কি। মডিফায়ার এই শব্দটি এসেছে মডিফাই থেকে। একটু খেয়াল করবেন, মডিফায়ার শব্দটি এসেছে কোথা থেকে? মডিফাই থেকে। মডিফাই অর্থ হচ্ছে কোনো কিছুর সৌন্দর্য বৃদ্ধি করা অথবা কোনো কিছুর গুরুত্ব বাড়ানো অথবা কমানো। তাহলে যে শব্দ আরেকটি শব্দের সৌন্দর্য বৃদ্ধি করে অথবা তার গুরুত্ব বাড়িয়ে দেয় অথবা গুরুত্ব কমিয়ে দেয়, সেই শব্দটাকে বলা হবে মডিফায়ার। যদি আমরা মডিফায়ারের সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে কোনো শব্দ বা শব্দগুচ্ছ একটি শব্দের আগে অথবা পরে বসে ওই শব্দটিকে মডিফাই করে, অর্থাৎ ওই শব্দের গুরুত্ব বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয় অথবা ওই শব্দের সৌন্দর্য বৃদ্ধি করে দেয় অথবা সৌন্দর্য কমিয়ে দেয়, তাহলে সেই শব্দ বা শব্দগুচ্ছকে বলা হবে মডিফায়ার। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, যে শব্দ বা শব্দগুচ্ছ একটি শব্দের আগে বসে মডিফাই করে তাকে বলে প্রি মডিফায়ার, আর যে শব্দ বা শব্দগুচ্ছ একটা শব্দের পরে বসে ওই শব্দকে মডিফাই করবে তাকে বলা হবে পোস্ট মডিফায়ার। এখন কোন কোন শব্দ প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার হয় একটু খেয়াল করবেন। আমরা লিখেছি প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাউন বা নাউন ফ্রেজ, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, কোয়ান্টিফায়ার এবং ডিটারমিনার। আমরা এগুলো একটু একটু করে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবেন। আজকের আলোচনার পরে নতুন করে আলোচনা শোনার আর প্রয়োজন হবে না আশা করছি। অ্যাডজেক্টিভ তো আমরা সবাই চিনি, যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো ব্যক্তি বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ করে সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। ঠিক এরকমভাবে একটি সেন্টেন্স আমরা যদি লিখি যে হি ইজ অ্যান ড্যাশ ম্যান, এখানে ব্র্যাকেটে লেখা থাকবে প্রি মডিফাই দি নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দি নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ দিয়ে নাউনটিকে মডিফাই করুন। তাহলে এই নাউনটিকে মডিফাই করতে হবে কি দিয়ে? একটি অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে এখানে যেহেতু আর্টিকেল অ্যান আছে, তাহলে আমাদেরকে এমন একটি অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করতে হবে যে অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটা ভাওয়েল অথবা যে অ্যাডজেক্টিভের আগে অ্যান বসে। তাহলে আমরা কি বলতে পারি? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি এখন এই নাউনের মডিফায়ার। কি মডিফায়ার? তাও প্রি মডিফায়ার। ক্লিয়ার? এবারে আসুন প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা সবাই জানেন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে ভার্বের যে ফর্ম বা রূপ অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমি আবারও বলি, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে ভার্বের যে ফর্ম বা রূপ ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। যদি কখনো কোনো নাউনের পূর্বে এই প্রেজেন্ট পার্টিসিপল বসে ওই নাউনকে মডিফাই করে তাহলে সেটাকে বলা হবে প্রি মডিফায়ার অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আমরা যদি এমন একটু উদাহরণ দিই, আই স এ ড্যাশ ট্রেন। আই স এ ড্যাশ ট্রেন। ধরেন এখানে ব্র্যাকেটে লেখা আছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দি নাউন। ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দি নাউন। তাহলে আমাকে এই নাউনের আগে একটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। আই স এ ড্যাশ ট্রেন। আমি কেমন ট্রেন দেখলাম প্রশ্ন করবেন। একটা সহজ প্রশ্ন বলি, আপনি যদি প্রশ্ন করেন যে কেমন, কেমন দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারগুলো পাবেন সেগুলো মূলত হচ্ছে নাউনকে মডিফাই করে। যেহেতু নাউনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে আপনি ওই নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করবেন, তাহলে মনে মনে যে অ্যান্সারটি আপনার আসবে সেটাই হচ্ছে প্রি মডিফায়ার হবে। যেমন আই স এ ড্যাশ ট্রেন, আমি একটি ট্রেন দেখলাম। কেমন ট্রেন? এখানে আপনি বলতে পারেন যে স্মল ট্রেন, কিন্তু স্মল ট্রেন তো স্মল তো আর প্রেজেন্ট পার্টিসিপল না।
আপনি বলতে পারেন যে আই স এ বিগ ট্রেন, আমি একটি বড় ট্রেন দেখলাম, কিন্তু বিগ তো আর প্রেজেন্ট পার্টিসিপল না। আপনাকে এখানে এমন একটি শব্দ ব্যবহার করতে হবে যে শব্দটি অবশ্যই ভার্বের সাথে আইনযুক্ত হবে। অর্থাৎ আপনি বলতে পারেন রানিং ট্রেন, রানিং ট্রেন। তাহলে আমি একটি চলন্ত ট্রেন দেখলাম, তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এই যে ভার্ব প্লাস আইএনজি কেমন চলন্ত, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল এবং এই নাউনটাকে মডিফাই করছে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল নাউনের আগে বসে যদি ওই নাউনকে মডিফাই করে তাহলে এটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এবার আসুন পাস্ট পার্টিসিপল। ঠিক একই রকমভাবে যদি আপনাকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলে তাহলে অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে বলে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করবেন। আবার যদি আপনাকে পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে বলে তাহলে ওই শব্দটিকে পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে হবে। যেমন দিস ইজ এ ড্যাশ গ্লাস। ধরুন এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে যে ইউজ এ পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দি নাউন, ইউজ এ পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দি নাউন। তাহলে এই নাউনটিকে গ্লাস, এই নাউনটাকে এমন একটি শব্দ দিয়ে মডিফাই করতে হবে যে শব্দটি পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল কাকে বলে এক সেন্টেন্সে বলে দিই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। একটু খেয়াল করবেন, আমরা যদি এখানে বলি ব্রোকেন, ব্রোকেন, দিস ইজ এ ব্রোকেন গ্লাস, এটি একটি ভাঙা গ্লাস। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রোকেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এই গ্লাসকে মডিফাই করছে, সুতরাং এই ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাজ প্রি মডিফায়ার। আবার একটি বলে দিই, আপনি বলতে পারেন দিস ইজ এ নাইস গ্লাস, কিন্তু নাইস তো আর পাস্ট পার্টিসিপল ফর্ম না। আজকের এই প্রি মডিফায়ারের লেকচারের একদম শেষে চমৎকার একটি কথা বলবো, যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওই কথাটি যদি আপনি না শোনেন তাহলে এই প্রি মডিফায়ার বা মডিফায়ার শেখা আপনার জন্য একবারে বৃথা। সুতরাং এই কথাটি একটু ভালোভাবে মাথায় রাখবেন যে প্রি মডিফায়ার নিয়ে আলোচনার শেষে আমি একটি চমৎকার কথা বলবো আজকে, যে কথার মাধ্যমে আপনি খুব সহজেই এই প্রি মডিফায়ারগুলো করতে পারবেন এবং একটি কথার মাধ্যমেই প্রি মডিফায়ার আপনার 80% প্রবলেম সলভ হয়ে যাবে। এবারে আমরা শিখব নাউন বা নাউন ফ্রেজ। অনেক সময় নাউনকে নাউন দিয়েও মডিফাই করা যায়, কিভাবে একটু খেয়াল করুন। ধরুন একটি সেন্টেন্স লিখেছি, একটু খেয়াল করবেন। আই রিচড দি ড্যাশ স্টেশন ইন টাইম, আমি সময় মতো স্টেশনে পৌঁছেছিলাম। ধরুন এখানে ব্র্যাকেটে লেখা আছে ইউজ এ নাউন টু প্রি মডিফাই দি নাউন, ইউজ এ নাউন টু প্রি মডিফাই দি নাউন। তাহলে এই গ্যাপে আপনাকে এমন একটি শব্দ ব্যবহার করতে হবে যেটা নাউন হবে এবং স্টেশনকে মডিফাই করবে, অর্থাৎ স্টেশনের সাথে যাবে। কেমনে? আমরা এখানে ব্যবহার করতে পারি ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন, বাস স্টেশন। এখন ট্রেন স্টেশন দেবেন নাকি বাস স্টেশন দেবেন সেটা ডিপেন্ড করবে ওই প্যাসেজটার উপরে, ওই প্যাসেজটা আসলে ট্রেন স্টেশন নিয়ে লেখা নাকি বাস স্টেশন নিয়ে লেখা। তাহলে আমরা উপযুক্ত নাউন হিসাবে ট্রেন পালাম, যে ট্রেন স্টেশন। ক্লিয়ার? এবারে আসুন পসেসিভ। পসেসিভ নিশ্চয়ই সবাই চিনেন, প্যাসেজগুলো মনে রাখবেন তাহলেই পারবেন। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এবং কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এর যোগ থাকলে সেটা পসেসিভ হয়। যেমন আমরা যদি বলি আই রিড ইন ড্যাশ রুম, আই রিড ইন ড্যাশ রুম। তাহলে ধরেন এখানে ব্র্যাকেটে লেখা আছে ইউজ এ পসেসিভ। পসেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এবং কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এর যোগ থাকলে সেটা পসেসিভ হয়। তাহলে আই রিড ইন ড্যাশ রুম এখানে ব্যবহার করতে কি বলা হয়েছে? ইউজ এ পসেসিভ টু প্রি মডিফাই দি নাউন। অর্থাৎ এখানে আপনাকে ব্যবহার করতে হবে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। তাহলে আপনি কি ব্যবহার করবেন? আয়ের সাথে কি হয়? আয়ের পসেসিভ হচ্ছে মাই, অর্থাৎ আপনি বলবেন আই রিড ইন মাই রুম, আমি আমার রুমে পড়ছিলাম। ক্লিয়ার? পসেসিভগুলো যদি চিনতে পারেন বা মনে রাখতে পারেন তাহলে সেন্টেন্স দেখে আপনি বুঝতে পারবেন যে ওখানে আপনি মাই ব্যবহার করবেন না আওয়ার ব্যবহার করবেন না ইয়োর ব্যবহার করবেন না হিজ ব্যবহার করবেন। কথা ক্লিয়ার? এবারে আসুন ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। যদি কখনো প্রি মডিফায়ার হিসাবে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয় তাহলে কি ব্যবহার করবেন? দিস, দ্যাট, দিস, দোজ। আমি একটু ক্লিয়ার করে দিই,
কাছের জিনিসের ক্ষেত্রে দিস এবং দিস হয় এবং দূরের জিনিসের ক্ষেত্রে দ্যাট এবং দোজ হয়। যেমন আমরা যদি বলি ড্যাশ পেন ইজ মাইন, এই কলামটি আমার। এখন ধরেন এখানে লেখা আছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দি নাউন, তাহলে কি ব্যবহার করবেন? দিস। দিস ব্যবহার করবেন না দ্যাট ব্যবহার করবেন সেটা প্যাসেজ অনুযায়ী বোঝা যাবে। যে যদি নিকটের জিনিস হয় তাহলে দিস হবে, দূরের জিনিস হলে দ্যাট হবে। আরেকটি ব্যাপার হচ্ছে সিঙ্গুলার হলে দিস দ্যাট, প্লুরাল হলে দিস দোজ। ক্লিয়ার? তাহলে দিস পেন ইজ মাইন, এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ওকে, এবার আসুন আর্টিকেল তো আমরা সবাই চিনি, এ অ্যান্ড দি। যদি কখনো বলে যে ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন, তো সেই ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করবেন, এ অ্যান্ড দি, এই তিনটা ব্যবহার করা যাবে। এবার আসুন কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা, যে শব্দ দ্বারা কোনো সংখ্যা বা পরিমাণ বোঝায় সেটাকে বলা হয় কোয়ান্টিফায়ার। যেমন আই ওয়ান্ট টু বাই ড্যাশ বুকস। কোয়ান্টিফায়ার মানে কি বলেছি? সংখ্যা বা পরিমাণ। যদি খেয়াল করেন যে গ্যাপের পরে যে নাউনটা আছে সেটা প্লুরাল, তাহলে প্লুরাল একটি সংখ্যা ব্যবহার করবেন, অর্থাৎ 2 3 4 5 6 7 ব্যবহার করতে পারেন। অথবা যদি আপনি নিশ্চিত না হন যে কয়টি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন সাম অথবা ম্যানি ব্যবহার করতে পারেন। সাম, ম্যানি, লট অফ, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। আর যদি এই নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ওয়ান ব্যবহার হবে, এটা তো নিশ্চিত বুঝছেন, ওয়ান মানে একটি। সিঙ্গুলার যেহেতু তাহলে ওয়ান। যেমন বলতে পারেন যে ড্যাশ ডে, ড্যাশ ডে আই ওয়েন্ট টু ঢাকা। তো যেহেতু ডে সিঙ্গুলার সেক্ষেত্রে আপনি কি বলবেন? ওয়ান ডে, ওয়ান ডে আই ওয়েন্ট টু ঢাকা, আমি একদিন ঢাকায় গিয়েছিলাম। ক্লিয়ার? আর যদি এটা প্লুরাল হতো তাহলে আমরা সাম ডেজ বলতাম, সাম ডেজ, অথবা ম্যানি ডেজ, অথবা 2 days 3 days 4 days, অর্থাৎ একটার বেশি। তাহলে কোয়ান্টিফায়ার কি? কোয়ান্টিফায়ার হচ্ছে কোনো সংখ্যা বা পরিমাণ। এবারে আসুন ডিটারমিনার। ডিটারমিনার আপনারা সবাই চিনেন, তারপরে বলি সেটা হচ্ছে পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল এবং কোয়ান্টিফায়ার। এই চারটা জিনিসকে একসাথে ডিটারমিনার বলে। পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল এবং কোয়ান্টিফায়ার, এই চারটা জিনিসকে একসাথে কি বলে? ডিটারমিনার। যদি আপনাকে বলা হয় যে ইউজ এ ডিটারমিনার টু প্রিমডিফাই দি নাউন, সেক্ষেত্রে এই পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল এবং কোয়ান্টিফায়ার এই চারটার মধ্যে যে কোনো একটি বসাবেন, যেটা দিয়ে আপনার একটি অর্থ হবে সেইটাই কারেক্ট। কী কী সেটা? পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল এবং কোয়ান্টিফায়ার। আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার আমি বলেছিলাম যে প্রিমডিফায়ার আলোচনার একদম শেষে একটি কথা বলবো। অনেক সময় দেখবেন যে ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে প্রিমডিফাই দি নাউন। কি লেখা আছে? প্রিমডিফাই দি নাউন। যখন প্রিমডিফাই দি নাউন এই কথাটি লেখা থাকবে তখন এই অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাউন, নাউন ফ্রেজ, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, কোয়ান্টিফায়ার, ডিটারমিনার, এই যে কোনো একটা দিয়ে অর্থ হলে আপনি সেটি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারবেন, নাউনও ব্যবহার করতে পারবেন, তারপরে হচ্ছে পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, ডিটারমিনার, যেটা দিয়ে অর্থ হবে সেটাই ব্যবহার করতে পারবেন। কখন ব্যবহার করতে পারবেন? যখন ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে প্রিমডিফাই দি নাউন। সেক্ষেত্রে এই যে আপনি প্রিমডিফায়ারগুলো দেখছেন, এই প্রিমডিফায়ারের মধ্যে যেটা দিয়ে অর্থ হবে সেটাই ব্যবহার করতে পারবেন। আশা করছি প্রিমডিফায়ার নিয়ে আর কোনো ঝামেলা নেই। এবারে আসুন পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কি? সেটি হচ্ছে আমরা আগেই বলেছি যে কোনো শব্দ বা শব্দগুচ্ছ কোনো শব্দের পরে বসে ওই শব্দটিকে মডিফাই করবে, সেটাই হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা এখানে পোস্ট মডিফায়ার হিসাবে লিখেছি অ্যাপোজিটিভ, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। একটু খেয়াল করবেন। অ্যাপোজিটিভ, প্রথম শর্ত হচ্ছে অ্যাপোজিটিভ কি? যে শব্দ সাবজেক্টেরই আলাদা আরেকটি পরিচয় বহন করে সেটি হচ্ছে অ্যাপোজিটিভ। এর আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন। একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। যেমন যদি বলি কাজী নজরুল ইসলাম, এই সেন্টেন্সটি খেয়াল করুন। কাজী নজরুল ইসলাম ড্যাশ রোট ম্যানি বুকস। অবশ্যই এখানে একটি কমা থাকবে, মনে রাখবেন। কাজী নজরুল ইসলাম ড্যাশ রোট ম্যানি বুকস। কাজী নজরুল ইসলাম অনেক বই লিখেছে, কিন্তু এখানে বলা হয়েছে যে একটি পোস্ট মডিফায়ার ব্যবহার করুন এবং সেটাকে অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে। ধরুন এখানে ব্র্যাকেটে লেখা আছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু
পোস্ট মডিফাই দি নাউন, ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দি নাউন। তাহলে এই গ্যাপে আপনাকে এমন একটি শব্দ লিখতে হবে বা শব্দগুচ্ছ লিখতে হবে যেটি এই কাজী নজরুল ইসলামের আরও একটি পরিচয়। তাহলে কাজী নজরুল ইসলামের আরও একটি পরিচয় কি? আওয়ার ন্যাশনাল পয়েট, ন্যাশনাল পয়েট। এই যে খেয়াল করুন, আওয়ার ন্যাশনাল পয়েট, তাহলে আওয়ার ন্যাশনাল পয়েটটাকে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামকে আওয়ার ন্যাশনাল পয়েট। তাহলে কাজী নজরুল ইসলামের আরেকটি পরিচয় হচ্ছে আওয়ার ন্যাশনাল পয়েট। অর্থাৎ সাবজেক্টের এরকম অতিরিক্ত যে পরিচয়, সেই পরিচয়টার নামই হচ্ছে অ্যাপোজিটিভ অথবা কেজিন অ্যাপোজিশন। সহজ করে যদি বলতে হয়, যে নাউনটি দেওয়া থাকবে তার আরেকটি পরিচয় দিয়ে দেবেন, তাহলে সেটি হচ্ছে অ্যাপোজিটিভ বা কেজিন অ্যাপোজিশন। যেমন যদি এরকম আরেকটি উদাহরণ দিই, মিস্টার জামিল ড্যাশ হেল্পস আস এভরি টাইম। মিস্টার জামিল আমাদের সবসময় সাহায্য করে। প্রশ্ন হচ্ছে কে এই মিস্টার জামিল? এখানে ব্র্যাকেটের শেষে লেখা আছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দি নাউন, অর্থাৎ এই নাউনটাকে মডিফাই করেন। মনে রাখবেন, পোস্ট মডিফাই সবসময় যে শব্দটির পরে আর প্রি মডিফাইডটা হচ্ছে আগে, অর্থাৎ যে গ্যাপটা পাবেন সেই গ্যাপের আগে যে শব্দ আছে সেই শব্দটাকে মূলত মডিফাই করতে হবে। ক্লিয়ার? তাহলে মিস্টার জামিলের আর একটা পরিচয় কি? মিস্টার জামিল হচ্ছে অ্যান ইংলিশ টিচার, অ্যান ইংলিশ টিচার। তাহলে এই যে অ্যান ইংলিশ টিচারটা হচ্ছে মিস্টার জামিলের আর একটা পরিচয়। মিস্টার জামিল একজন ইংরেজি শিক্ষক। তাহলে মিস্টার জামিলের যে ইংরেজি শিক্ষক, এই যে পরিচয়টা, এইটাকে বলা হবে হচ্ছে কেইজিন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। ক্লিয়ার? অর্থাৎ সাবজেক্টের অতিরিক্ত যে পরিচয়, সেই পরিচয়টি হচ্ছে কেইজিন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ। এবার আসুন ইনফিনিটিভ। পোস্ট মডিফায়ার হিসাবে ইনফিনিটিভ ব্যবহার করা যায় কিভাবে, খেয়াল করুন। যেমন হি রিডস মোর, সে অনেক পড়ে, সে অনেক পড়ে। তাহলে এখানে হয়তো ব্র্যাকেটে লেখা আছে ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দি ভার্ব, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দি ভার্ব। অর্থাৎ আপনাকে এই ভার্বটাকে মডিফাই করতে বলছে কি দিয়ে? একটি ইনফিনিটিভ দিয়ে। তাহলে সে অনেক পড়ে, কেন পড়ে? টু পাস, সে পরীক্ষায় পাশ করার জন্য পড়ে। তাহলে টু পাসটা হচ্ছে রিডের পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? অর্থাৎ কোনো শব্দের শেষে বা পরে বসে যদি ওই শব্দটিকে মডিফাই করে তাহলে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আর ব্যবহার করতে বলা হয়েছে কি? ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই রিডকে মডিফাই করা হচ্ছে কি দিয়ে? টু পাস দিয়ে। তাহলে টু পাস হচ্ছে একটি ইনফিনিটিভ এবং ভার্বকে মডিফাই করছে, এবং তাহলে সেটি হচ্ছে পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? এখন অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া, যে ইনফিনিটিভ তো বুঝলাম যে টু প্লাস ভার্ব, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ এটা কি? একদম সহজ। সহজটি হচ্ছে এই টু পাসের পরে অতিরিক্ত আর একটি অংশ বসালেই, যে কোনো একটি অংশ যদি বসাতে পারেন তাহলে সেটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। অর্থাৎ ইনফিনিটিভের সাথে আরও কয়েকটি শব্দ যোগ করলে সেটি ইনফিনিটিভ ফ্রেজ হয়। অর্থাৎ আরও সহজ করে যদি বলি যে ইনফিনিটিভের সাথে একটি অথবা একাধিক শব্দ যোগ করলে সেটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন হি রিডস মোর টু পাস, আমরা যদি বলি ইন দি এক্সাম, এর সাথে যোগ করে দিলাম ইন দি এক্সাম, তাহলে এই টোটালটাকে বলা হবে ইনফিনিটিভ ফ্রেজ। অর্থাৎ ইনফিনিটিভের সাথে এক অথবা একাধিক শব্দ যোগ করলেই সেটি ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, আর টু প্লাস ভার্বের সাথে যদি আরও কিছু যোগ হয় তাহলে সেটি হবে ইনফিনিটিভ ফ্রেজ। ক্লিয়ার? এবারে আসুন প্রেজেন্ট পার্টিসিপল। একই রকমভাবে কোনো ভার্বকে বা নাউনকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করা যায় কিভাবে, একটু খেয়াল করুন। আই স এ বয়, আমি একটি ছেলে দেখলাম। একটু খেয়াল করুন, আমি একটি ছেলেকে দেখলাম। ধরুন এখানে বলা আছে পোস্ট মডিফাই দি নাউন, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি নাউন। অর্থাৎ এই নাউনটাকে মডিফাই করতে হবে একটি পোস্ট মডিফাই দিয়ে। কিভাবে সেটা খেয়াল করুন। তাহলে আমরা যদি বলি স্ট্যান্ডিং, এখানে যেটাই ব্যবহার করুন সেটা অবশ্যই কি হতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল। কারণ আপনাকে বলা হয়েছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি নাউন। তার অর্থাৎ এই নাউনটাকে মডিফাই করতে হবে এবং সেটি হতে হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আই স এ বয় স্ট্যান্ডিং, আমি একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কথা ক্লিয়ার? তাহলে আমরা ব্যবহার করলাম কি? স্ট্যান্ডিং, প্রেজেন্ট পার্টিসিপল। এখন আপনি বলতে পারেন যে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি?
একদম সোজা। আপনি ইনফিনিটিভের সাথে অতিরিক্ত অংশ যে যোগ করে যদি ইনফিনিটিভ ফ্রেজ হয়, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে অতিরিক্ত অংশ যোগ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে। কেমন বলতে পারেন? অ্যাট দি ডোর, অ্যাট দি ডোর, অর্থাৎ আই স এ বয় স্ট্যান্ডিং অ্যাট দি ডোর, আমি এক দরজার সামনে বা আমি দরজায় একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ক্লিয়ার? তাহলে এই স্ট্যান্ডিং অ্যাট দি ডোর এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং অ্যাপোজিটিভ। ক্লিয়ার? এবার আসুন পাস্ট পার্টিসিপল। একই রকম কোনো শব্দের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে সেটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হবে। কিরকম? দি বুক ড্যাশ ইজ ভেরি অ্যামাজিং। দি বুক ড্যাশ ইজ ভেরি অ্যামাজিং। ধরুন এখানে ব্র্যাকেটে লেখা আছে ইউজ এ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি নাউন, অর্থাৎ এই নাউনটিকে মডিফাই করতে হবে পাস্ট পার্টিসিপল দিয়ে, এবং সেটি হবে কি? পোস্ট মডিফায়ার। তাহলে আপনি এমন কিছু এখানে ব্যবহার করতে হবে যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যদি বলি পাবলিশড ইন জানুয়ারি, পাবলিশড ইন জানুয়ারি, তাহলে এই যে পাবলিশড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইন জানুয়ারি অতিরিক্ত একটা অংশ যোগ করছি, তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। অর্থাৎ দি বুক পাবলিশড ইন জানুয়ারি, বইটি যেটা জানুয়ারিতে পাবলিশড হয়েছে, ইজ ভেরি নাইস, ইজ ভেরি অ্যামাজিং, ইজ ভেরি অ্যামাজিং। তাহলে এই যে পাবলিশড ইন জানুয়ারি এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে যদি অতিরিক্ত অংশ যোগ করা হয় তাহলে সেটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এবার আসুন প্রিপজিশনাল ফ্রেজ। তো আপনাদের পরীক্ষাতে এমনভাবে আসতে পারে ইউজ অ্যান অ্যাডভার্ব অফ টাইম, ইউজ অ্যান অ্যাডভার্ব অফ টাইম অথবা ইউজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস, এরকম ব্যবহার করতে বলা হতে পারে। একটু খেয়াল করুন, সেটি হচ্ছে বললাম হি প্লেজ ফুটবল ড্যাশ, এখানে ধরুন বলা হয়েছে ইউজ অ্যান অ্যাডভার্ব অফ টাইম, তাহলে আপনি কি ব্যবহার করবেন? যে একটা সময় ব্যবহার করতে হবে। তাহলে হি প্লেজ ফুটবল ইন দি আফটারনুন, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আবার যদি বলা হয় যে অ্যাডভার্ব অফ প্লেস ব্যবহার করেন, কি বলে? অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে আপনি ব্যবহার করবেন হচ্ছে ইন দি ফিল্ড। তাহলে অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন। এই দুটোকেই বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ, আর যেখানে একটি প্রিপজিশন থাকবে, একটি ডিটারমিনার থাকবে এবং একটি নাউন থাকবে, এটাকে বলা হবে প্রিপজিশনাল ফ্রেজ। যদি আপনাকে অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করতে বলে তাহলে একটি সময় ব্যবহার করবেন, যদি আপনাকে অ্যাডভার্ব অফ প্লেস ব্যবহার করতে বলে তাহলে একটি প্লেস ব্যবহার করবেন, আর যদি বলা হয় যে একটি প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করেন তাহলে একটি প্লেস বসিয়ে দেবেন অথবা একটি টাইম বসাবেন। তবে মনে রাখবেন সেই প্লেস বা টাইমের আগে একটি প্রিপজিশন থাকতে হবে, একটি ডিটারমিনার থাকতে হবে এবং সেই স্থানের নাম থাকতে হবে। ক্লিয়ার? প্রিমডিফায়ার হিসাবে যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউন আমরা ব্যবহার করেছি ওগুলো আবার পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার হতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল মডিফায়ারের আলোচনা। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কোনো মডিফায়ার নিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।